হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ইউজিসি নেট হোম সায়েন্স প্রিপারেশনের কমপ্লিট রিভিশন করব ইউনিট 1-এর। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে ম্যাম কিভাবে আমাদের স্টাডি রুটিনটা হবে, কারণ এক্সাম এসে গেছে। তো আমি এটাই সাজেস্ট করব যে প্রত্যেকটা ইউনিটের ইম্পর্টেন্ট পয়েন্টসের একটা শর্ট নোট তৈরি করো, ঠিক যেরকম আমি তোমাদেরকে আজকে ইউনিট 1-এরটা দেখাবো, এবং পরবর্তীতে প্রত্যেকটা ইউনিটের কিন্তু সেম অ্যাজ আমি ক্লাস নিয়ে আসব, যাতে কিনা যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য এটা ভালো হয়। এছাড়া যদি এই নোটসটা তোমাদের পেতে তোমরা ইচ্ছুক হও, তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং পরবর্তী ব্যাচে অর্থাৎ ডিসেম্বর 2025-এর ব্যাচে যদি নিজেদেরকে এনরোল করতে চাও এবং একটা ভালো পার্সোনালাইজ স্টাডি করতে চাও, তাহলেও কিন্তু আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিতে পারো। ব্যাচ স্টার্ট হবে 4th জুলাই থেকে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ইউনিট 1-এ আমরা বেসিক্যালি ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করে থাকি, যেখানে একটা পয়েন্ট আমরা দেখতে পাবো সিলেবাসে। যারা সিলেবাস ডিসকাশন দেখোনি, সেট বা নেটের যে কোনো একটা সিলেবাস ডিসকাশন দেখে নেবে, চ্যানেলে রয়েছে। প্রপার্টিজ অফ ফুড, যার মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ রয়েছে। এই যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ, এটা বেসিক্যালি কি ইনফ্লুয়েন্স করে? টেক্সচার, টেস্ট, অ্যাপিয়ারেন্স এবং নিউট্রিশনাল ভ্যালুকে। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে ঠিক কোন কোন বিষয়গুলো আসে? ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আসে অবজারভেবল ক্যারেক্টারিস্টিক, যা আমরা দেখতে পাই। অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ফুড উইদাউট অল্টারিং ইটস কম্পোজিশন, মানে এর যে কম্পোজিশন রয়েছে বা এর যে বিষয়গুলো নিয়ে তৈরি সেটাকে কোনোভাবে চেঞ্জ করে না, সেটাই হচ্ছে অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স। এর মধ্যে প্রথম কি আসছে? শেপ এবং সাইজ। এটা কি করে? ইট ডিটারমাইন্স হাউ ফুড ইজ প্রসেসড অ্যান্ড কনজিউম, ফুডটাকে কিভাবে তৈরি করা হচ্ছে এবং কিভাবে গ্রহণ করা হচ্ছে। তারপর কি আসে? তারপর আসে ডেনসিটি এবং পোরোসিটি, এফেক্টস দ্য টেক্সচার অ্যান্ড ময়েশ্চার রিটেনশন। তারপর আসে কালার এবং অ্যাপিয়ারেন্স। এটা কি করে? ইনফ্লুয়েন্স দ্য কনজিউমার প্রেফারেন্স, অর্থাৎ আমি যদি একজন কনজিউমার হই, আমি অবশ্যই দেখব যে ফুডের কালারটা কি রয়েছে বা ফুড আইটেমটাকে দেখতে কেমন। এই জিনিসগুলো বিং অ্যান্ড কনজিউমার আমি কিন্তু দেখে থাকবো। তারপর কি আসছে? তারপর আসছে টেক্সচার এবং হার্ডনেস। ইট ইম্প্যাক্টস মাউথ ফিল অ্যান্ড দ্য প্রসেসিং। এটাও কিন্তু আমি, সাপোজ আইসক্রিম আইসক্রিম মুখে দেওয়ার পর আমি কি এক্সপেক্ট করব? যে ইটস মেল্টিং, তাই না? এটা গলে যাবে। কিন্তু যদি সেটা না হয়, আমি বুঝবো কিছু একটা প্রবলেম তার মধ্যে কিন্তু রয়েছে। তারপর যদি আমরা দেখি, তারপর আমরা দেখব থার্মাল প্রপার্টিজ। ইট ইনক্লুডস হিট কন্ডাক্টিভিটি অ্যান্ড স্পেসিফিক হিট অ্যাফেক্টিং দ্য কুকিং বিহেভিয়ার। কিভাবে রান্না করা হচ্ছে সেটাও কিন্তু মেনলি অ্যাফেক্ট করে থাকে। কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে কোন বিষয়গুলো আসে? কম্পোজিশন এবং রিয়াকশনস অফ দ্য ফুড কম্পোনেন্টস। যে ফুড কম্পোনেন্টসগুলো রয়েছে তার কম্পোজিশন, সেগুলো কি কি দিয়ে তৈরি এবং তার রিয়াকশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হয়ে থাকে। এবার যদি আমরা দেখি এর মধ্যে কোন কোন বিষয়গুলো আসে, পিএইচ এবং অ্যাসিডিটি। ইনফ্লুয়েন্সেস টেস্ট অ্যান্ড প্রিজার্ভেশন। এটা টেস্ট অর্থাৎ স্বাদ এবং প্রিজার্ভেশন, এই বিষয়গুলোকে কিন্তু ইনফ্লুয়েন্স করে থাকে। নিউট্রিয়েন্ট কম্পোজিশন, যেরকম প্রোটিন দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, বা এর মধ্যে যে ভিটামিন মিনারেল রয়েছে সেগুলোকে কিন্তু মেনলি বলে থাকে। তারপর রয়েছে অক্সিডেশন এবং এনজাইমেটিক রিয়াকশন। এটা বেসিক্যালি ফ্রেশনেস এবং স্পয়েলেজকে এফেক্ট করে থাকে। তারপর হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি। ইট ডিটারমাইন্স দ্য মাইক্রোবায়াল গ্রোথ অ্যান্ড শেলফ লাইফ, অর্থাৎ কোনো ফুড আইটেমের মধ্যে কতটা মাইক্রো অর্গানিজম গ্রো করলো এবং তার শেলফ লাইফ বা কতদিন ওটা ঠিক থাকতে পারে সেটাকে কিভাবে এফেক্ট করলো, এই বিষয়গুলো আমরা মেনলি দেখে থাকি। কেমিক্যাল স্টেবিলিটি, কেমিক্যাল স্টেবিলিটির মধ্যে রয়েছে ইম্প্যাক্টস অফ ফুড সেফটি অ্যান্ড স্টোরেজ, অর্থাৎ খাবারটা ঠিক কেমন রয়েছে এবং সেটাকে স্টোর করলে কিভাবে স্টোর করা হবে। পরের পয়েন্টটা কি রয়েছে সিলেবাসে? কোয়ালিটি ইভ্যালুয়েশন অফ ফুড, যার মধ্যে অবজেক্টিভস এবং সাবজেক্টিভ কিছু কোয়ালিটিস। দেখো, কোয়ালিটি বা গুণমান, এই যে কোয়ালিটি ইভ্যালুয়েশন, এটা দুভাবে হয়ে থাকে, একটা অবজেক্টিভ ওয়েতে, একটা সাবজেক্টিভ ওয়েতে। এবং এটা কি ডিটারমাইন করে? এটা ডিটারমাইন করে সেফটি, নিউট্রিশনাল ভ্যালু এবং কনজিউমার অ্যাকসেপ্টেবিলিটিকে। এবার যদি আমরা দেখি যে অবজেক্টিভ ইভ্যালুয়েশনের মধ্যে ঠিক কোন বিষয়গুলো আসে। অবজেক্টিভ ইভ্যালুয়েশনের মধ্যে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস
আর মেজারেবল ডেটা আমরা দেখে থাকি। এটা কিন্তু কিওয়ার্ড, এবং কিওয়ার্ডগুলোকে আমি বোল্ড লেটার্সে করে দিয়েছি। ফার্স্টে হচ্ছে কেমিক্যাল অ্যানালিসিস। কেমিক্যাল অ্যানালিসিসটা কার হবে? নিউট্রিয়েন্ট কন্টেন্টের হতে পারে, পিএইচ লেভেলের হতে পারে, প্রেজেন্স অফ কন্টামিনেন্টস এর ওপর কিন্তু কেমিক্যাল অ্যানালিসিস হতে পারে। ফিজিক্যাল টেস্ট আমরা কি কি করতে পারি? আমরা ওই আইটেমের টেক্সচার অ্যানালিসিস করতে পারি, আমরা ভিসকোসিটি মেজার করতে পারি, আমরা কালার অ্যাসেসমেন্ট করতে পারি। মাইক্রোবায়াল টেস্টিং হতে পারে, অর্থাৎ কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা ওই আইটেমটা এফেক্ট হয়েছে নাকি আমরা সেটা দেখতে পারি, কোনো প্যাথোজেন এফেক্ট করেছে নাকি সেটাও আমরা দেখতে পারি। ইনস্ট্রুমেন্টাল মেথডস, এর মধ্যে কিছু ডিভাইস আমরা ইউজ করে থাকি, যেরকম রিফ্র্যাক্টোমিটার, স্পেকট্রোফটোমিটার, টেক্সচার অ্যানালাইজার, এই বিষয়গুলো। সাবজেক্টিভ ইভ্যালুয়েশনের মধ্যে কি আসে? যেখানে আমরা আমাদের সেন্সেস গুলো ব্যবহার করে থাকি, এবং এই সাবজেক্টিভ ইভ্যালুয়েশন এবং অবজেক্টিভ ইভ্যালুয়েশনের উপর একটা ডিটেল ভিডিও রয়েছে হিন্দি ল্যাঙ্গুয়েজে, আমার চ্যানেলে প্লেলিস্টে রয়েছে ইউজিসি নেট হোম সায়েন্সে, তোমরা কিন্তু সেক্ষেত্রে ওটা অ্যাক্সেস করতে পারো। তাহলে সাবজেক্টিভ ইভ্যালুয়েশনের মধ্যে প্রথম কোন বিষয়টা আসে? প্রথম বিষয়টা আসে অ্যাপিয়ারেন্সের। আমরা কালার, আমরা শেপ, আমরা ভিজুয়াল অ্যাপিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখে থাকি। আর কি দেখতে পাই? টেস্ট এবং ফ্লেভার, অ্যাসেসড বাই ট্রেন্ড প্যানেলস অর কনজিউমার টেস্টিং। একটা প্যানেল ক্রিয়েট করা হয়, যেই প্যানেল দ্বারা মেনলি এই বিষয়টাকে কিন্তু অ্যানালাইজ করা হয়ে থাকে। টেক্সচার অ্যান্ড মাউথ ফিল, ইভ্যালুয়েটেড থ্রু চিভিং, চাবিয়ে এবং হ্যান্ডলিং, অর্থাৎ হাতে ধরে কিন্তু বা ট্যাকটাইল ফিলিং এর মাধ্যমে এটা দেখা হয়ে থাকে। অ্যারোমা, গন্ধ। স্মেল পারসেপশন ইনফ্লুয়েন্সেস ফুড অ্যাকসেপ্টেবিলিটি, ফুডটা কনজিউমার কিভাবে গ্রহণ করে থাকবে সেটা কিন্তু মেনলি এখানে দেখা হয়ে থাকে। পরের পয়েন্ট কি রয়েছে সিলেবাসে? এফেক্টস অফ কুকিং অ্যান্ড প্রসেসিং টেকনিক্স অন নিউট্রিশনাল কম্পোনেন্টস অ্যান্ড আদার ফিজিক্যাল প্যারামিটার্স, ফুড প্রিজার্ভেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। তাহলে কুকিং, আমরা এতক্ষণ কিন্তু অনেকগুলো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে দেখলাম, এবং কুকিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে কুকিং অ্যান্ড প্রসেসিং টেকনিক্স ক্যান অল্টার দ্য নিউট্রিশনাল কম্পোজিশন, আমি কিভাবে রান্না করছি তার উপর বেস করে কিন্তু আমার যে আইটেমটা প্রিপেয়ার হচ্ছে তার নিউট্রিশনাল কোয়ালিটি হ্যাম্পার হতে পারে। তার মধ্যে প্রেজেন্ট প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এই সমস্ত কিছু কিন্তু এফেক্ট হতে পারে। যেরকম দেখো হিট ট্রিটমেন্ট যেরকম বয়লিং, তারপর হচ্ছে আমার ফ্রাইং, রোস্টিং, এগুলো কি করে? নিউট্রিয়েন্ট লসের জন্য রেসপন্সিবল, যেগুলো আমাদের ভিটামিন সি, বি কমপ্লেক্স মানে ওয়াটার সলিউবল ভিটামিনস গুলো রয়েছে। ফার্মেন্টেশন আবার সেটা করে না। ফার্মেন্টেশন কিন্তু ডাইজেস্টিবিলিটি ইমপ্রুভ করে, বায়োঅ্যাভেলেবিলিটি এনহ্যান্স করে কিছু কিছু নিউট্রিয়েন্টসের। ড্রাইং অ্যান্ড ফ্রিজিং, it help to preserve food by reducing the microbial activity but may also cause texture change, কিন্তু টেক্সচারটাকে কিন্তু চেঞ্জ করে দেয়। High pressure processing and treatments, it can modify the food structure and improves the safety by eliminating harmful microorganisms গুলোকে রিমুভ করে দেয়। Food pigments and additives, food pigments and additives play a crucial role in enhancing the appearance, taste, texture and shelf life of food products. পিগমেন্টস এর মধ্যে কি রয়েছে? পিগমেন্টস এর মধ্যে কিছু ন্যাচারাল পিগমেন্টস রয়েছে, কিছু সিনথেটিক পিগমেন্টস রয়েছে। ন্যাচারালের মধ্যে ক্যারোটিনয়েডস রয়েছে, যেটা হলুদ, কমলা, লাল কালারের হয়ে থাকে। ক্যারট, টমেটো, পিপার্সে আমরা দেখতে পাই। অ্যান্থোসায়ানিন রেড, ব্লু, পার্পল হয়ে থাকে, এটা বেরিজ, গ্রেপস অ্যান্ড রেড ক্যাবেজে আমরা দেখতে পাই। ক্লোরোফিল, এটা বেসিক্যালি লিফি গ্রিনস এর মধ্যে আমরা দেখতে পাই। বিটালিনস, এটা রেড এবং ইয়েলো হয়ে থাকে, এবং বিটস এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। Synthetic pigments, artificial colorants used in processed foods such as FD&C colors. এবার হচ্ছে ফুড অ্যাডিটিভস। ফুড অ্যাডিটিভস বিভিন্ন ধরনের হয়, এবং এটার মেন কাজ কি থাকে? কোয়ালিটি ইমপ্রুভ করা, টেক্সচার ইমপ্রুভ করা, ফ্লেভার ইমপ্রুভ করা এবং প্রিজার্ভেশনটাকেও ঠিক করা। তাহলে প্রথম হচ্ছে প্রিজারভেটিভ, এটা স্পয়েলেজকে প্রিভেন্ট করে। কে? সোডিয়াম বেনজয়েট, সাইট্রিক অ্যাসিড। তারপর হচ্ছে ফ্লেভার, কোন একটা আইটেমের ফ্লেভার এনহ্যান্স করে, যেরকম টেস্ট যেটা থাকে সেটা ইমপ্রুভ করে, যেরকম এমএসজি, ভ্যানিলিন। তারপর রয়েছে ইমালসিফায়ার আর স্টেবিলাইজার, যে এরা কি করে? এরা টেক্সচারটাকে মেনটেন করে। লেসিথিন, জ্যানথেনগাম। সুইটনার্স কি? সুইটনেসের জন্য রেসপন্সিবল, যেরকম অ্যাসপার্টেম, স্টেভিয়া। কালার অ্যাডিটিভস, এটা ফুড অ্যাপিয়ারেন্সকে এনহ্যান্স করে থাকে। ক্যারামেল কালারিং, আন্নাটো এক্সট্রাক্ট এটসেট্রা। পরের পয়েন্ট কি রয়েছে? ফুড স্ট্যান্ডার্ড, মাইক্রোবায়োলজিক্যাল সেফটি অফ ফুড, হ্যাকআপ অ্যান্ড ফুড প্যাকেজিং।
তাহলে ফুড স্ট্যান্ডার্ডের কথা যদি আমরা দেখি, তাহলে ফুড স্ট্যান্ডার্ড আর রেগুলেশনস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট ডিফাইন দ্য কোয়ালিটি, দ্য সেফটি অ্যান্ড দ্য লেবেলিং অফ ফুড প্রোডাক্টস। তার মানে ফুড স্ট্যান্ডার্ড কি করে? ফুড স্ট্যান্ডার্ড এক ধরনের রেগুলেশন বা এক ধরনের রেগুলেটরি অথরিটি, যারা কি করে কোনো একটা ফুড আইটেমের কোয়ালিটি, তার গুণমান কেমন হবে, তার সেফটি কিরকম হবে, তার লেবেলিং কেমন হবে ফুড প্রোডাক্টসের উপর, সেটাকে ডিটারমাইন করে থাকে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, এই দুটো কিন্তু ন্যাশনাল ফুড স্ট্যান্ডার্ড হিসাবে কাজ করে থাকে। মাইক্রোবায়োলজিক্যাল সেফটি অফ ফুড, এখানে আমরা বেসিক্যালি দেখে থাকি এমন কিছু প্যারামিটার যারা কিনা মাইক্রোবায়োলজিক্যাল ডিফেক্টের জন্য রেসপন্সিবল হতে পারে, সেগুলোকে মেনলি ডিটারমাইন করা হয়। যেরকম ব্যাকটেরিয়া, ভাইরাসেস, ফাঙ্গি, প্যারাসাইট, এগুলোকে কে ডিটারমাইন করে? জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, গুড হাইজিন প্র্যাকটিসেস, মাইক্রোবায়োলজিক্যাল রিস্ক অ্যাসেসমেন্ট, টিকিউএম মানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, অথবা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম লাইক আইএসও, এইগুলো রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের হ্যাজার্ড অ্যানালিসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এটা হচ্ছে যে কোনো ফুড ইন্ডাস্ট্রিতে কোনো আইটেমের কি কি রিস্ক হতে পারে ফিউচারে, সেটা আগে থেকে ডিটারমাইন করা, বা অন ডিউরিং দ্য প্রসেস যদি কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে থাকে, সেটাই প্রসেসের মাধ্যমে ডিটারমাইন করা যায়। যার মধ্যে প্রথম হচ্ছে হ্যাজার্ড অ্যানালিসিস। কোনো রকমের যদি রিস্ক থাকে, যেরকম মাইক্রোবায়াল কন্টামিনেশন, সেটা আইডেন্টিফাই করা। তারপর হচ্ছে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, সিসিপিস, এটা হচ্ছে হ্যাজার্ডসকে কন্ট্রোল করার জন্য কিছু স্টেপস নেওয়া। তারপর হচ্ছে মনিটরিং প্রসিডিওরস, এটা ফুড সেফটি মেজার্সকে এফেক্ট করে থাকে, এনশিওর করে থাকে। কারেক্টিভ অ্যাকশনস, এটা মেনলি যে সেফটি কনসার্নগুলো আমরা নিলাম সেটাকে অ্যাড্রেস করে থাকে। এবং লাস্টেই যত কাজ আমরা করলাম সেটাকে ভেরিফিকেশন এবং ডকুমেন্টেশন করা আমরা করে থাকি, বেসিক্যালি রেকর্ড কিপিং করা। এবার হচ্ছে ফুড প্যাকেজিং। কোনো আইটেম প্রিপেয়ার হলো, সেটাকে আমি মার্কেটে যখন দেব, তার প্যাকেজিংটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা ফুড কোয়ালিটি প্রিজার্ভ করে রাখে, শেলফ লাইফকে এক্সটেন্ড করা হয়, এবং যে সেফটি থাকে সেটাকেও এনশিওর করে যে কনজিউমার। এবার এই প্যাকেজিং এর তিনটে টাইপ আমরা দেখতে পাই। একটা প্রাইমারি প্যাকেজিং। প্রাইমারি প্যাকেজিং কি? যেরকম আমরা চানাচুরের প্যাকেট, সেটা প্রাইমারি প্যাকেজিং হলো। কিন্তু এই চানাচুরের প্যাকেটটা, ফর এক্সাম্পল, এটা একটা চানাচুরের প্যাকেট। এই চানাচুরের প্যাকেটটা হচ্ছে প্রাইমারি প্যাকেজিং এ রয়েছে। এই চানাচুরের প্যাকেটটাতে একা আসেনি, অনেকগুলো প্যাকেট ছিল, সেটাকে যে বক্সের মধ্যে রাখা হলো সেটা আবার হয়ে যাবে সেকেন্ডারি প্যাকেজিং। এবং লাস্টে আসছে টার্সিয়ারি প্যাকেজিং। টার্সিয়ারি প্যাকেজিং এর মধ্যে আমরা কি দেখতে পাই? ইট ইজ বেসিক্যালি ইউজড ফর দ্য বাল্ক ট্রান্সপোর্ট, যেরকম প্যালেটস। এছাড়া মডার্ন প্যাকেজিং অলসো ইনক্লুডস বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস অ্যান্ড স্মার্ট প্যাকেজিং দ্যাট মনিটরস দ্য ফ্রেশনেস। পরের পয়েন্ট কি রয়েছে সিলেবাসে? পার্সপেক্টিভস অফ ফুড সার্ভিস, মেনু প্ল্যানিং, ফুড কস্ট অ্যানালিসিস। মেনু প্ল্যানিং বলতে আমরা কি বুঝি? ইট ইজ বেসিক্যালি দ্য প্রসেস অফ ডিজাইনিং আ মেনু দ্যাট মিটস দ্য নিউট্রিশনাল, দ্য ফিনান্সিয়াল অ্যান্ড দ্য অপারেশনাল গোলস। কি কি থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে কাস্টমার প্রেফারেন্সেস, তারপর আমার নিউট্রিশনাল ব্যালেন্স, আমার কস্ট কন্ট্রোল, আমি যে আইটেমটা প্রিপেয়ার করছি তার কস্ট কন্ট্রোল, তার সাথে সাথে সিজনাল অ্যাভেলেবিলিটি, যে কোনো আইটেম ওই পার্টিকুলার সিজনে অ্যাভেলেবল রয়েছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আমার যে কস্টিংটা হবে সেই কস্টিংটা কম হয়ে যাবে। তার সাথে সাথে অপারেশনাল ফিজিবিলিটি, এটা কি? এটা হচ্ছে কিচেন ইকুইপমেন্ট, স্টাফ স্কিলস এবং প্রিপারেশন টাইম, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাই। এবার হচ্ছে ফুড কস্ট অ্যানালিসিস। আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করলাম, এবার আমাকে রান্নাটা করতে হবে, সার্ভ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কি করে থাকবো? ইট হেল্পস দ্য বিজনেসেস টু মেনটেন দ্য প্রফিটেবিলিটি ওয়াইল অফারিং কোয়ালিটি। মিনস এটা কি কি থাকে এর মধ্যে? ইনগ্রেডিয়েন্ট কস্টিং থেকে শুরু করে পোর্শন কন্ট্রোল, তার সাথে সাথে মেনু প্রাইজিং, তার সাথে সাথে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্রফিট মার্জিন। সিলেবাসে নেক্সট পয়েন্ট আমাদের কি রয়েছে? ন্যানো টেকনোলজি বা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ন্যানো টেকনোলজি যদি আমরা দেখে থাকি, এটা একটা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা বলে ফুড ইন্ডাস্ট্রিতে, যেটা কিনা ফুড সেফটি, তার প্যাকেজিং, তার নিউট্রিয়েন্ট ডেলিভারি, তার শেলফ লাইফ এক্সটেনশন, এই সমস্ত কিছুকে জুড়ে তৈরি করা হয়। এর মধ্যে কিছু ছোট ছোট টার্ম রয়েছে। একটা হচ্ছে ন্যানো এনক্যাপসুলেশন। এটা কি করে? নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ইমপ্রুভ করে এবং রিলিজ অফ বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্টকে কিন্তু কন্ট্রোল করে থাকে। ন্যানো সেন্সর, এটা বেসিক্যালি কন্টামিনেন্ট যদি কোনো আইটেমের মধ্যে প্রেজেন্ট থাকে সেটাকে ডিটারমাইন করে। ন্যানো প্যাকেজিং, এটা ফুড প্রিজার্ভেশন এবং অ্যান্টিমাইক্রোবায়াল অক্সিজেন ব্লকিং প্রপার্টিস থাকে এর মধ্যে, যাতে কোনো রকমের হিউমিড কন্ডিশন না ডেভেলপ করতে পারে। ন্যানো ইমালশন, এটা টেক্সচার ইমপ্রুভ করে, ফ্লেভার ইমপ্রুভ করে, স্টেবিলিটি ইমপ্রুভ করে
ফুড ফর্মুলেশনস এর মধ্যে। ন্যানো ক্যারিয়ার্স এটা ডেলিভার করে ফাংশনাল ইনগ্রেডিয়েন্ট যেরকম ভিটামিনস, প্রোবায়োটিক্স এবং মোর এফিশিয়েন্টলি। এবার হচ্ছে ইমার্জিং ইনোভেশন। কি কি আমরা একটা টার্ম দেখেছিলাম, স্মার্ট প্যাকেজিং। এটা ন্যানো সেন্সরস এর মাধ্যমে আমরা ইউজ করে থাকি, যেটা কিনা ফুড স্পয়েলেজ যেটা থাকে সেটাকে ট্র্যাক করে থাকে এবং শেলফ লাইফ বাড়িয়ে থাকে। ন্যানো বেসড ফুড অ্যাডিটিভ, এটা টেস্টকে এনহ্যান্স করে, টেক্সচারকে এনহ্যান্স করে এবং নিউট্রিশনাল ভ্যালুকে এনহ্যান্স করে। অ্যান্টিমাইক্রোবায়াল ন্যানো কোটিংস, এটা ব্যাকটেরিয়াল কন্টামিনেশন থেকে কোনো ফুড আইটেমকে প্রিভেন্ট করে থাকে। পরের পয়েন্ট আমাদের কি রয়েছে, ফুড সার্ভিস ম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউশনাল লেভেল। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হসপিটাল ফুড সার্ভিস ম্যানেজমেন্ট। এই হসপিটাল ফুড সার্ভিস ম্যানেজমেন্টের মধ্যে কি কি রয়েছে, আমরা দেখো এখানে আমরা থেরাপিউটিক ডায়েট ইউজ করে থাকি, এখানে হাইজিনটাকে খুব দেখা হয়ে থাকে, ডায়েটারি কাউন্সেলিং করা হয় ইন্ডিভিজুয়ালি, তার সাথে সাথে সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড যে মিল ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু আমরা এখানে দেখে থাকি। স্কুল কলেজেসে আমরা কি ধরনের ডায়েট প্রিপারেশন করে থাকি, ব্যালেন্সড মিল দিয়ে থাকি, মিড ডে মিল প্রোগ্রাম একটা এক্সাম্পল হতে পারে। কস্ট এফেক্টিভ বাল্ক পারচেসিং করে থাকি, সাস্টেনেবল ফুড পার্টিকলস কিন্তু এখানে ইউজ করে থাকি যাতে কিনা ওয়েস্ট রিডাকশন কম হয়। তারপর হচ্ছে সোশ্যাল অ্যান্ড স্পেশাল ইনস্টিটিউশন, এটা হচ্ছে অরফেনেজেস, এল্ডারলি কেয়ার হোমস, প্রিজনস, রিহ্যাবিলিটেশন সেন্টার্স, এই সমস্ত জায়গাগুলো। এরা বেসিক্যালি নিউট্রিশনাল এডিকুয়েসি দেখে থাকে এই ভালনারেবল পপুলেশনের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি মিল প্রিপারেশন করে থাকে, কমিউনিটি কিচেন বা গভর্নমেন্ট সাপোর্টেড ফুড প্রোগ্রাম যেগুলো থাকে এর মধ্যে আমরা দেখে থাকি। অ্যান্ড আজকের আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে রিসার্চ মেথডস। রিসার্চ মেথডসের মধ্যে আমরা ফার্স্টে দেখব যে কি কি ইস্যুস আমরা এই রিসার্চে দেখতে পাই, যেরকম ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি, অর্থাৎ কতটা অ্যাকিউরেট বা কতটা কনসিস্টেন্ট এই রেজাল্ট আমরা সেটা দেখে থাকি। বায়াস এবং অবজেক্টিভিটি, পার্সোনাল এবং মেথোডোলজিক্যাল যদি কোনো বায়াস থাকে সেটাকে দেখা হয়ে থাকে। এথিক্যাল কনসিডারেশন, মেনটেনিং দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড প্রোটেক্টিং দ্য পার্টিসিপেন্টস। ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালিসিস, প্রপার আমাকে ডেটা কালেকশন করতে হবে এবং সেই ইনফরমেশনগুলোকে আমাকে সুন্দরভাবে ইন্টারপ্রেট করতে হবে। তাহলে এবার আমরা জানবো হোয়াট ইজ রিসার্চ, কেন রিসার্চ করব। এটা এক ধরনের স্ট্রাকচার্ড ইনকোয়ারি যেখানে আমরা অনেকগুলো প্রসেস ফলো আপ করে একটা কাজকে আমরা ক্লিয়ারলি করে থাকি। এর মধ্যে কি কি আসে, অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, আমরা হাইপোথিসিস তৈরি করি, সেই হাইপোথিসিসকে টেস্ট করে থাকি। আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালিসিস এবং যে কনক্লুশনটা আমরা ড্র করি সেটাও কিন্তু অথেন্টিক এবং লজিক্যাল হয়। সিস্টেমেটিক অ্যাপ্রোচ, আমরা র্যান্ডমলি ইন্ট্রোডাকশনের পর কখনো আমরা ইনফারেন্সে যেতে পারি না, উই নিড আ প্রপার মেথোডোলজি, আফটার দ্যাট আমরা ইনফারেন্সে যাই এবং লাস্টলে একটা কনক্লুশন ড্র করি। তাহলে কেন রিসার্চ করব, ওয়াই দেয়ার ইজ আ রেলিভেন্স অফ রিসার্চ or what is the need of research? First of all, it enhance or it advancing the knowledge of our any field, সে সাইকোলজির হতে পারে, নিউট্রিশন হতে পারে, হোম ম্যানেজমেন্টের হতে পারে। প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করে, পলিসি এবং ডিসিশন মেকিং এ সাহায্য করে, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে থাকে। তাহলে রিসার্চে কি কি স্কোপ রয়েছে, রিসার্চ সায়েন্টিফিক রিসার্চ হতে পারে, সোশ্যাল রিসার্চ হতে পারে, মার্কেট রিসার্চ হতে পারে, এডুকেশনাল রিসার্চ কিন্তু হতে পারে। আমরা রিসার্চে কিছু এথিক্স ফলো করব। কি এথিক্স, ইনফর্মড কনসেন্ট, যারা পার্টিসিপেট করছে তাদেরকে সমস্তটা জানানো হবে কি টপিকের ওপর তাদের কেন ডেটা নেওয়া হচ্ছে। কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি, ডেফিনেটলি তাদের থেকে যে ডেটাটা নেওয়া হচ্ছে আমি তাদেরকে বলে দেবো যে এই ডেটা আমার কাজ ব্যতীত অন্য কোনো জায়গায় শেয়ার করা হবে না। অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি, আমার যে রেজাল্ট সেটাকে ফ্যাব্রিকেটের হাত থেকে বাঁচাতে হবে, ম্যানিপুলেটিভ করা যাবে না। রেসপেক্ট ফর পার্টিসিপেন্ট, ডেফিনেটলি বিকজ তাদের জন্য আমি ওভারঅল কাজটা করতে পারছি, তো we need to maintain their safety and dignity of our studies. So this is all for unit 1 paper 2 home science. আমরা নেক্সট ডে আবার ইউনিট 2 নিয়ে কমপ্লিট ডিসকাশন করব, যেখানে তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি এই পুরো ইউনিটগুলোর সিলেবাসে কি রয়েছে। খুব অল্প সময় আমি চেষ্টা করেছি তোমাদের সামনে একটা কনসাইজ ওয়েতে ইনফরমেশন শেয়ার করা। স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউট, ভিডিওটাকে আরেকবার দেখবে, কোনো ডাউট থাকলে কমেন্টে ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবে। এবং তোমরা জানো যে ইউটিউবে প্রথমবার বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা ইউজিসি নেট হোম সায়েন্সের প্রিপারেশন করছি। এবং পেড ব্যাচে কেউ যদি এনরোল করতে চাও, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছিলে বা ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। এবং নতুন যে ব্যাচ সেটা কিন্তু 4th of July থেকে স্টার্ট হবে। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।